আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু নিশ্চিত করবেন। সবকিছু ওকে আছে? আমরা আজকে একটু মাঝে মাঝে একটু সেই পুরানা পদ্ধতিতে যাওয়া লাগে। সবকিছু ওকে আছে? আলহামদুলিল্লাহ, অনেকেই যুক্ত হচ্ছেন। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়টা কি? আমাদের আজকের আলোচনার বিষয় হলো সমাস। কেউ বলতে পারবেন সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হইল সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ কি? সাউন্ড ক্লিয়ার? সবকিছু ওকে আছে? তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়টা কি? আজকের আলোচনার বিষয় হলো সমাস। আজকের আলোচনার বিষয় সমাস। ওকে, সমাস শব্দের অর্থ কি বলেন? সমাস শব্দের অর্থটা কি? সমাস শব্দের অর্থ হইল সংক্ষেপণ। সমাস শব্দের অর্থটা কি? জি, আরো কয়েকজন যুক্ত হয়ে নে। আচ্ছা, সাইফুল ইসলাম সাহেব আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। সমাস শব্দের অর্থটা কি বলেন? সমাস শব্দের অর্থ হইল সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ কি বলেন? সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। বা এইটাকে বলা হয় একাধিক পদকে এক পদীকরণ। একাধিক পদের এক পদীকরণ। কি সমাস মানে? কি একাধিক পদ। আমরা যদি একটু দেখি, একাধিক পদের এক পদীকরণ। একাধিক পদের এক পদীকরণ। একাধিক পদের কি বলেন? সমাস মানে হচ্ছে একাধিক পদের এক পদীকরণ। যেমন বলা হইল যে সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন। এই পুরাটাকে কি বলে? প্রত্যেকটা জিনিসের একটা নাম আছে। একাধিক পদ, একাধিক পদ, দুইটা হোক তিনটা হোক, এগুলাকে কি দুইটা হোক বা তিনটা হোক, এগুলাকে কি একত্রীকরণের নাম হচ্ছে সমাস। একত্রীকরণের নাম কি? একত্রীকরণের নাম হচ্ছে সমাস। এখন দেখেন, এই যে সিংহ, এইটার একটা নাম আছে। এইটার নাম হইছে পূর্বপদ। এইটার নাম কি? পূর্বপদ।
এটার নাম পূর্বপদ। আর আসন এইটার নাম কি? এইটার নাম হচ্ছে পরপদ। আর এই যে চিহ্নিত, এইটা সব মিলে এটা হচ্ছে ব্যাস বাক্য। এটা কি? ব্যাস বাক্য। তাহলে এই পুরাটা মিলে কি? তাহলে একটা হয়েছে পূর্বপদ, একটা হয়েছে পরপদ, আর পুরাটা মিলে কি? পুরাটা মিলে হয়েছে ভেষ বাক্য। আর সিংহ চিহ্নিত আসন মানে কি? সিংহাসন। সিংহ চিহ্নিত আসন মানে সিংহাসন। এই সিংহাসনকে কি বলা হয়? এই যেইটা রেজাল্ট আসে ওইটাকে বলা হয় সমস্ত পদ। ওইটাকে কি বলে? ওইটাকে বলা হয় সমস্ত পদ। কি পদ? সমস্ত পদ। সমস্ত পদ। জেনারেল এবং সাবজেক্টিভ দুইটাই আমাদের করা লাগবে। কেন দুইটা করা লাগবে? কোনোটার থেকে কোনোটা কম না। 100 100 দুইটা 200 নাম্বার। এখন আপনি একটাতে জোর দিবেন আর একটাতে জোর দিবেন না, তাইলে তো আপনার সমস্যা, তাই না? এই জন্য আমাদের সমানভাবে অগ্রসর হতে হবে। সমানভাবে অগ্রসর হতে হবে। তাহলে আমরা দেখলাম যে সমাসবদ্ধ পদের অন্তর্গত প্রত্যেকটা পদকে বলা হয় সমস্যমান পদ। সমাসবদ্ধ পদের অন্তর্গত প্রত্যেকটা পদকে কি বলা হয়? সমস্যমান পদ। যেমন আমরা বলি এই যে সিংহ এবং আসন, এগুলা হইছে সমস্যমান পদ। এগুলা কি? সমস্যমান পদ। তাহলে আমরা দেখলাম প্রত্যেকটা পদ সমাসবদ্ধ পদের, সমাসবদ্ধ পদের, সমাসবদ্ধ পদের অন্তর্গত প্রত্যেকটা পদে কি? সমাসবদ্ধ পদের অন্তর্গত অন্তর্গত প্রত্যেকটি বা প্রতিটি পদকে, প্রতিটি পদকে কি বলে? বলেন, প্রত্যেকটা পদকে কি বলে? সমস্যমান পদ বলে। প্রতিটি পদকে সমস্যমান পদ বলে। সমস্যমান পদ, সমস্যমান পদ বলে। তাহলে এটা হচ্ছে সমাসের মৌলিক যে বিষয়টা। এরপরে সমাসবদ্ধ পদকে ভেঙ্গে যে বাক্যাংশ করা হয় ওইটাকে বলা হয় ব্যাস বাক্য। এই যে এইটাকে ভাঙ্গা ভাঙ্গা যে বাক্যাংশ করা হয় ওইটা কি? ব্যাস বাক্য। ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। এগুলা কিন্তু পরীক্ষায় আসে। বিগ্রহ বাক্য যে প্রশ্ন হয়, ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। বা এটাকে কেউ কেউ সমাস বাক্য বলে। কেউ কেউ কি বলে? সমাস বাক্য বলে। ওকে, এই হচ্ছে মৌলিক বিষয়টা। এবার আমরা একটু দেখি। এবার আমাকে কেউ একটু বলেন, যদি যেহেতু আমরা বিষয়টা দেখলাম, এবার আপনি একটু বলেন যে নব যে অন্য, এই নব এইটার নাম কি আর এইটার নাম কি? কে বলতে পারবেন নব এটার নাম কি? নব এর নাম কি এবং অন্য এর নাম কি? আমরা দেখলাম নব এবং অন্যের নামটা যদি আমরা একটু দেখি, বলেন তো কি হবে? হ্যাঁ, বলেন। এই যে নব যে অন্য, নবান্ন, নব যে অন্য, নবান্ন। এই নবান্নর ক্ষেত্রে এই নব আমরা জানি এইটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় পূর্বপদ। পূর্ববর্তী অংশকে কি বলে? পূর্ববর্তী অংশকে কি বলে? পূর্ববর্তী অংশকে পূর্বপদ বলে। কি পদ? পূর্ব পদ। আর পরবর্তী অংশকে কি বলে? এটাকে পরপদ অথবা উত্তর পদ বলে। পরপদ অথবা উত্তর পদ বলে। পরপদ অথবা কি? উত্তর পদ বলে। ওকে, এটাকে পরপদ অথবা উত্তর পদ বলে। পূর্বপদ এবং পরপদ, পূর্বপদ এবং পরপদ।
কথা বুঝতে পারছেন? এবার আমরা একটু দেখি, আমরা জানি যে সমাসটা, সমাস কয় প্রকার বলেন তো? আমরা জানি সমাস টোটাল 6 প্রকার। তবে আধুনিক ব্যাকরণে এই সমাসকে 4 প্রকার বলেছে। আধুনিক ব্যাকরণে নবম দশম শ্রেণীর যেই ব্যাকরণ, এইখানে সমাসকে 4 প্রকার করা হয়েছে। দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ আর বহুব্রীহি। সাধারণত সমাস কয় প্রকার? 6 প্রকার। কিন্তু আধুনিক ব্যাকরণ বা নবম দশম শ্রেণীর যেই ব্যাকরণ, এই ব্যাকরণে সমাসকে কয় প্রকার করা হয়েছে? 4 প্রকার করা হয়েছে। এখানে দ্বিগু সমাসকে বাদ দেওয়া হয়েছে এবং বহুব্রীহি সমাস, দ্বিগু এবং অব্যয়ীভাব সমাসকে বাদ দিয়ে দিয়েছে। এরা কোনটা বাদ দিয়েছে? দ্বিগু এবং অব্যয়ীভাব, এই দুইটা এরা বাদ দিছে। আর বাকি উপরে যেটা আছে, এখন আমরা কোনটা দিব? আমরা যদি দেখি এখানে দেওয়া আছে, যেমন যদি মনে করেন হতে পারে সমাস কয় প্রকার, যদিও এটা আসবে না, তারপরে বললাম আর কি, সমাস কয় প্রকার দেওয়া আছে 2 3 4 5। তখন আমি 5 প্রকার 4 প্রকার দিব, যে তাহলে বুঝতে হবে এখানে 6 নাই, মানে আধুনিক ব্যাকরণকে তারা অনুসরণ করেছে, তারা ওই গদ বাঁধা যেই পুরাতন নীতিকে অনুসরণ করে নাই। কিন্তু যখন বলবে সমাস কয় প্রকার দিয়ে বলবে 3 5 6 8 কয় প্রকার, তখন আপনি দেখলেন যে পুরাতন নিয়মকে অনুসরণ করেছে। এখন অনেকে বলবেন যদি 4 এবং 6 দেয়, উল্লেখ্য 4 এবং 6 দিত না। যদি দেয় আপনি যেইটা দিবেন ওইটাই সঠিক, যেইটা দিবেন ওইটাই সঠিক, তাহলে কনফিউশনের কিছু নাই। 4 6 সরাসরি যদি দিয়ে দেয়, যেইটা দিবেন ওইটাই সঠিক। আর যদি 4 অথবা 6 থাকে, তাহলে যদি 4 থাকে 4 দেন, যদি 6 থাকে 6 দিতে হবে। 4 থাকলে 4 দিবেন, 6 থাকলে 6 দিয়ে দিবেন। ওকে? হ্যাঁ, দ্বিগু এবং অব্যয়ীভাব সমাসকে তারা বাদ দিয়ে দিয়েছে। তবে আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, চাকরির পরীক্ষায় সাধারণত 6 প্রকারকে কাউন্ট করা হয়। চাকরির পরীক্ষায় কয় প্রকারকে ধরা হয়? 6 প্রকারকে উল্লেখ করেই চাকরির পরীক্ষা আমাদের খেয়াল করতে হবে। হ্যাঁ, আমাদের জব এক্সাম যেগুলো আছে 6 প্রকারের উপর, ওখানে প্রস্তুতি আমাদের নিতে হয়। তো প্রথমেই আমরা আসি, আমরা জানি সমাস কয় প্রকার? সমাস 6 প্রকার। এই 6 প্রকারের মধ্যে 1 নাম্বার প্রকার হইছে দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাসের একটা বৈশিষ্ট্য হইছে এইটার উভয় পদ প্রধান, উভয় পদ প্রধান হবে। আমরা একটু আগেই দেখলাম পদগুলো, যেমন মা বাপ, বলছি কি মা বাপ, এখানে 2টা পদ আছে, মা ও বাপ। কি আছে? মা ও বাপ। যখন আমরা এইটাকে ব্যাসবাক্য করব, তখন এখানে এবং ও আর যুক্ত হবে। এটার ব্যাসবাক্যে কি? ব্যাসবাক্যে এবং ও আর যুক্ত থাকবে। তাহলে দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান, উভয় পদ প্রধান। কথা বুঝতেছেন? সুলতানা দুহিতা, আরব দুহিতার উত্তরসূরি, ক্লাস বেলে চলতেছে না। ওকে, আমার এখানে তো আসা সমস্যা হওয়ার কথা না। এখন দেখেন, ওই যে বললাম ভাই বোন, ভাই বোন, মাসি পিসি, মামা মামি, নানা নানি, দাদা দাদি, এগুলা কি উভয় পদ প্রধান হয়। কিন্তু এখান থেকে পড়ার বিষয় হইল দ্বন্দ্ব সমাসের অনেকগুলো প্রকার আছে। আমাদের কোশ্চেন হয় যেমন চা বিস্কুট, উল্লেখ্য চা বিস্কুট। এখন বলতেছে চা বিস্কুট, এটা কোন অর্থে দ্বন্দ্ব? চা বিস্কুট কোন অর্থে দ্বন্দ্ব? চা বিস্কুট কোন অর্থে দ্বন্দ্ব? এখন কয় কয় চা বিস্কুট এটা হইছে মিলনার্থক দ্বন্দ্ব, মিলনার্থক।
বিপরীতার্থক, মিলনার্থক, বিপরীতার্থক, সমার্থক, সংখ্যাবাচক। কয়? সমার্থক, সংখ্যাবাচক। আমাদের কোশ্চেন গুলা হয় এই রকম, যে একটা দিয়ে বলতেছে, এটা যদি দ্বন্দ্ব সমাস থেকে কোনো কোশ্চেন হয় তখন আমাকে বলবে যে মাসি পিসি এটা কোন অর্থে মিলনার্থক বা কোন অর্থে দ্বন্দ্ব। তখন আমরা জানি চা বিস্কুট এইটা মিলনার্থক। এটা কি? মিলনার্থক। চা বিস্কুট এইটা কি? মিলনার্থক। বাবা মা, ভাই বোন, এগুলা কি? মিলনার্থক দ্বন্দ্ব। কিন্তু যখন বলে, যদি বলে আয় ব্যয়, দেখেন কি কয়, কয় আয় ব্যয়, আয় ও ব্যয়, আয় ব্যয়। এবার বলেন তো, আয় ব্যয় কোন অর্থে দ্বন্দ্ব? এটা কি মিলনার্থক দ্বন্দ্ব না বিপরীতার্থক দ্বন্দ্ব? আয় ব্যয় কোন অর্থে দ্বন্দ্ব হবে? এই চা বিস্কুটের জায়গায় আমি এখন দেখলাম আয় ব্যয়। তাহলে আমরা দেখলাম আয় ব্যয়, এই আয়ের সাথে ব্যয়ের একটা কি আছে? বিপরীত সম্পর্ক আছে। আয় মানি আসে আর ব্যয় মানি চলে যায়। তাহলে এটার সাথে এটা সম্পর্ক কি? বিপরীতার্থক। আচ্ছা, এখন তাহলে আমরা আয় ব্যয় যদি বলে তখন আমরা দেখলাম কি? মিলনার্থক। যদি বলে, দেখেন আয় ব্যয়ের জায়গায় যদি কয় 7-5, ওই যে বলে না 7-5 বেবো না, 7-5 কোন অর্থে দ্বন্দ্ব বলতে পারবেন? 7-5 কোন অর্থে দ্বন্দ্ব? 7-5 অথবা বললো 9-6, 9-6, 7-5, 9-6 কোন অর্থে দ্বন্দ্ব? সাত পাঁচ নয় ছয় কোন অর্থে দ্বন্দ্ব? দেখেন এইগুলো হচ্ছে সংখ্যাবাচক দ্বন্দ্ব। এখানে 9 যেমন গুরুত্বপূর্ণ, 6ও গুরুত্বপূর্ণ, 7 যেমন গুরুত্বপূর্ণ, 5ও গুরুত্বপূর্ণ। তাহলে উভয় পদেই প্রধান, উভয় পদেই কি? প্রধান। এই জন্য এই জায়গাটা আমাদের একটু ক্লিয়ার করতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা বেশ কয়েক প্রকার আছে, ওই প্রকারগুলো আমাদের একটু দেখতে হবে। তাহলে আমরা একটু দ্বন্দ্ব সমাসের কিছু প্রকারগুলো আমরা একটু জেনে নেই, যেটা আমাদের জন্য উপকারী। হ্যাঁ, সংখ্যাবাচক, সংখ্যাবাচক কি বাচক? সংখ্যাবাচক। জুবাইর, পিয়াস, তারপরে রবিনা, বিনা ম্যাম, হ্যাঁ, শাহনাজ পারবিন। রমজানে ক্লাস রাতেই তো নিতে হবে, দিন সরি দিনেই নিতে হবে। জি, এবার আমরা একটু, হ্যাঁ, সমার্থক, সম অর্থ বিশিষ্ট। কি অর্থ? যেমন দেখেন যদি কয় হাট বাজার, এই যে এই জন্য আমরা একটু প্রকারগুলো দেখি, প্রকারগুলো আগে দেখি। হাট বাজার, হাট বাজার, হাট যেটা বাজার সেটা কোন অর্থে? কয় এটা সম অর্থ। হাট বাজার কি অর্থ? সম অর্থ। কল কারখানা, কল কারখানা, এগুলো এইভাবে আমাদের পরীক্ষায় আসে। কল কারখানা কোন অর্থে দ্বন্দ্ব সমাস? তখন আমাদের ফ্যাস লাগে।
তাহলে আমরা একটু এগুলা দেখি। হ্যাঁ, আচ্ছা, এবার দ্বন্দ্ব সমাসের এই প্রকারগুলো আমরা একটু আলোচনা করি। একটু দেখালাম যে কেন এগুলা গুরুত্বপূর্ণ, নাইলে অনেক ক্ষেত্রে কি হয় যে অনেকে একটু বিরক্ত হয়, দূর এগুলা আবার পড়ার জিনিস নাকি। তাহলে আমরা দেখি এই দ্বন্দ্বের প্রকারভেদ গুলো আমরা একটু দেখি। দ্বন্দ্বের প্রকারভেদ এর মধ্যে যেমন একটা হইছে মিলনার্থক দ্বন্দ্ব। কি অর্থ? মিলনার্থক দ্বন্দ্ব, মিলনার্থক। আরেকটা হইছে বিপরীতার্থক, বিপরীতার্থক। বিপরীতার্থক কোনগুলা বলেন তো? বিপরীতার্থক হইছে আয় ব্যয়, আয় ব্যয়। সমাজ মিলনার্থক কোনগুলা? যেমন মা বাপ, ভাই বোন, মাসি পিসি, এগুলা বিপরীতার্থক দ্বন্দ্ব। এরপরে কিছু আছে বিরোধার্থক দ্বন্দ্ব। কি? যেমন দা কুমড়ার সম্পর্ক, আমরা বলি না দা কুমড়া, বিরোধার্থক, বিরোধার্থক। বিরোধার্থক কোনগুলা? যেমন দা কুমড়া, দায়ের লগে কুমড়ার সম্পর্ক কি? কয়েকটা আরেকটারে দেখলেই দুইটা নিজেদের ব্যবহার শুরু করে, দুইটাই নিজেদের ব্যবহার শুরু করে। এরপরে আছে সমার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? সমার্থক, সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব বলছিলাম যেমন হাট বাজার, হাট বাজার। সমার্থক দ্বন্দ্ব কি? হাট বাজার, কল কারখানা। আমাদের বলে না মোল্লা মৌলবী, মোল্লা মৌলবীরা দেশটারে খাইছে রে, এই কথাটা কে বলছে বলতে পারবেন? মোল্লা মৌলবী দেশটারে খাইছে রে, কে বলছে এই কথাটা? কারো কাছে কি কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, তাহলে কল কারখানা, হাট বাজার, এগুলো হচ্ছে কি? সমার্থক দ্বন্দ্ব। কিছু আছে সংখ্যাবাচক দ্বন্দ্ব। কোন বাচক? বলেন সংখ্যাবাচক, সংখ্যাবাচক। সংখ্যাবাচক দ্বন্দ্ব যেমন 6-9, 6-9, 6-9 করিস না, 7-5 ভাবিস না, 7-5। 6-9 মানে দেখেন 6-9 দুইটাই প্রধান। 6-9 মানে একটু এদিক সেদিক করিস না, 7-5 মানে উল্টা পাল্টা ভাবিস না। প্রত্যেকটা জিনিস তার নিজস্ব বৈশিষ্ট্য ব্যবহার করে। না, দেশটারে মোল্লা মৌলবী খাইছে এই কথা বলছে ফজু পাগলা। কে বলছেন? ফজু পাগলা। দেশটা খাইছে ফজু পাগলা বলছে। আর আমাদের সম্মানিত নুরুল হক বিকাশ নুরু কি বলছে? বিকাশ নুরু বলছে তাদের উত্থান এই কিভাবে কমানো যায়। হ্যাঁ, মাইনুদ্দিন, থ্যাংক ইউ। এরপরে সর্বনাম যুগে কিছু সমার্থক শব্দ আর দ্বন্দ্ব সমাস আছে কি? সর্বনাম যুগে। যেমন যাতা শুরু করছে, এগায় যাতা কইতে আছে আরে, এগুলা সাধারণত মায়েরা বেশি বলে, তাই না? কোনটা? দুইটা সর্বনাম যুগে দ্বন্দ্ব হয়, দুইটি সর্বনাম যুগে, সর্বনাম, দুইটা সর্বনাম যুগে। দেখেন ওই যে কয় যাতা, কয় আন্নের মাইয়ায়, আরে যাতা হুনাইয়া দিছে। এই যে যাতা মানে যা মুখে দিয়ে আসছে, মেয়েরা সাধারণত আর এই মাল লগে। হ্যাঁ, তাহলে যাতা শুরু করছে হিজ্ঞায়, যে অজ্ঞায় এখানে সেখানে দৌড়াদৌড়ি করে। এই যে এখানে সেখানে, এখানে সেখানে। তাহলে দুইটা সর্বনাম যোগেও কি হয়? দ্বন্দ্ব হয়। দুইটা বিশেষণ যোগেও দ্বন্দ্ব হয়। দেখেন দুইটা বিশেষণ, দুইটি বিশেষণ যোগে, দুইটা বিশেষণ যোগে, দুইটা বিশেষণ যোগে দ্বন্দ্ব। যেমন আমরা বলি ভালো মন্দ, কম বেশি, বলি না? ভালো মন্দ, ভালো মন্দ, কম বেশি, কম বেশি। তাহলে দ্বন্দ্ব সমাস কত প্রকার? অনেকগুলো প্রকার আছে।
অনেকগুলো প্রকার আছে। এরপরে কিছু আছে, হ্যাঁ, কিছু আছে অলুক দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস এই কতগুলা প্রকার, এগুলা যদি আপনি এখন এক নজর না দেখেন, তাহলে যদি পরীক্ষায় আসে তখন আপনি আসমান থেকে লাফ দিয়া পড়িয়া পাওয়া ভাঙ্গা লাইবেন, হাই হাই জীবনটা করলাম কি। কথা বুঝতে পারছেন? এরপরে দেখেন অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্বের একটা বৈশিষ্ট্য কি? অলুক দ্বন্দ্ব কয় যেই দ্বন্দ্ব সমাসের মধ্যে কি হয় না, বিভক্তি লোপ পায় না। এই জন্য কয়, যেমন দুধে বাতে, কি বলে? হ্যাঁ, দুধে বাতে অলুক দ্বন্দ্ব সমাস। যেমন কি কয়, দুধে বাতে, আল্লাহ তারে দুধে বাতে মিলে দিয়েন, 200 টিয়া হাইলে হুজুর এই সুদখুররা মাসাল্লাহ দিলে দুই মানে কদ্দুর কইয়া দেয়। দুধে ভাতে, আল্লাহ তারে দুধে ভাতে রাইখা, দুধে ভাতে সারা জীবন খায়া চলে। এ দেখেন দুধে ভাতে সাধারণত হওয়ার কথা ছিল দুধ ভাত। দুধ ভাত এটা এক জিনিস, দুধে ভাতে আরেক জিনিস। যদি দুধ ভাত হয় এখানে বিভক্তি নাই, কিন্তু এইখানে এ বিভক্তি আছে। কি বিভক্তি? এ বিভক্তি। এই এ বিভক্তি যখন লগে থাইকা যায় তখন ওইটা অলুক দ্বন্দ্ব সমাস হয়। আর এই যদি বিভক্তি না থাকে তখন এইটা কি হয়? মিলনার্থক দ্বন্দ্ব হয় দুধে ভাতে। হ্যাঁ, বাঘে মহিষে। তাহলে যেই দ্বন্দ্ব সমাসের সমাসসমান পদের বিভক্তি লোপ পায় না। কোলে পিঠে মানুষ করছে, কয়নি? কোলে পিঠে, কোলে পিঠে মানুষ করেছে, এইখানে বিভক্তি আছে, এ বিভক্তি। যদি এ নিজের লগে থাইকা যায় তখন ওইটা হবে অলুক দ্বন্দ্ব। কি হবে? বিভক্তির সাথে থাকলে অলুক দ্বন্দ্ব হবে। কথা বুঝতে পারছেন? দেশে বিদেশে, মায়ে জিয়ে, হুতে বউয়ে, এগুলা কি? অলুক দ্বন্দ্ব সমাস। তাহলে যেইটার উভয় পদের বিভক্তি লোপ পায় না, যেই দ্বন্দ্ব সমাসের বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আরো কিছু আছে, যেমন বহুপদী দ্বন্দ্ব। একটা দ্বন্দ্ব সমাস আছে কি? বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব মানে কি? কয় যেই দ্বন্দ্ব সমাস অনেকগুলো পদ থাকে। ওই যে কয় না সকাল দুপুর সন্ধ্যা একসাথে, কয় কয় সকাল দুপুর সন্ধ্যা, সকাল দুপুর সন্ধ্যা একসাথে, এইটা হইছে বহুপদী দ্বন্দ্ব, যেখানে 3 বা বহুপদে দ্বন্দ্ব হয়। অলুক দ্বন্দ্ব বললাম তো শরীফ হোসাইন সাহেব। অলুক দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা বলছি। এটার সংজ্ঞা হইল যে এইটার সমস্যমান পদে, এইটার কি? এটার সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না। যে দ্বন্দ্ব সমাসের বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব বলে। যেমন টক জাল মিষ্টি, 2-3 সাইড, নাক কান মুখ, সাহেব বিবি গোলাম, তাই না? অনেকগুলো আছে। তাহলে 3 বা বহুপদ মিলে যে দ্বন্দ্ব সমাস হয় ওইটা বহুপদী দ্বন্দ্ব। ওইটা কি দ্বন্দ্ব? বহুপদী দ্বন্দ্ব সমাস। ওকে, আচ্ছা, তাহলে আমরা দ্বন্দ্ব সমাসটা একটু দেখলাম। এবার আমরা দেখি 2 নম্বরে কর্মদ্বারয় সমাস। দ্বন্দ্ব সমাস আমরা একটু দেখলাম। ওকে, এইবার দেখি কর্মদ্বারয় সমাস। কর্মদ্বারয় সমাসের বৈশিষ্ট্য কি? এটা পরপদের অর্থ বহন করে। 2 নম্বরে কর্মদ্বারয় সমাস। কর্মদ্বারয়, কর্মদ্বারয় সমাস। যে সে যিনি তিনি, এইটা চিনার। এটার ব্যাস বাক্যে কি থাকে? যে সে যিনি তিনি, যে সে যিনি তিনি, যা তা, যে সে যিনি তিনি যা তা, এগুলা থাকে। যে সে যিনি তিনি যা তা,
জাতা, এগুলা থাকলেই ব্যাস বাক্যে এগুলা থাকলে তখন ওইটা আমরা কর্মদ্বারয় সমাস হিসাবে চিনব। যেমন আমরা বলি যে চালাক সেই চতুর, হ্যাঁ বলি না চালাক চতুর, চালাক চতুর, এই ক্ষেত্রে আমরা কি বলি যে চালাক সেই চতুর। তাহলে দেখেন ব্যাস বাক্য করার সময় কি হয়েছে, এই যে সে যুক্ত হয়ে গেছে, এই জন্য এটার নাম কি কর্মদ্বারয় সমাস। ওকে, তাহলে এখানে সাধারণত আগে কি হইব, আগে বিশেষণ হবে, আগে বিশেষণ হবে পরে বিশেষ্য হবে, আগে বিশেষণ হবে তাহলে এরপরে দেখেন এই দ্বন্দ্ব সমাস আমরা জানি যে দেখেন মহৎ যে জ্ঞান, এটা কি হবে বলেন, মহৎ যে জ্ঞান, মহৎ যে জ্ঞান এইটা কি হবে বলেন, মহান যে নবী, বলি না আমরা মহান যে নবী, তাইলে এটা নবী অর্থ প্রাধান্য পেয়েছে। মহৎ যে জ্ঞান, এই যেমন এটা বিশেষণ, এইটা বিশেষ্য, এটা বিশেষণ, এইটা বিশেষ্য। যেমন যে চালাক সেই চতুর, চালাক চতুর, বিশেষণ বিশেষণ, বিশেষ্য বিশেষণ, বিশেষণ বিশেষ্য, বিভিন্ন ভাবে এইটা হতে পারে। যে চালাক সেই চতুর, দেখেন এইটা কি, এটা হচ্ছে বিশেষণ, বিশেষণ, তাহলে দুইটা বিশেষণ মিলেও কি কর্মদ্বারয় সমাস হয়। আবার যেমন যিনি দাদা তিনি ভাই, বলি না যিনি দাদা তিনি ভাই, এইখানে দেখেন দুইটাই বিশেষ্য, তাহলে এইটা বিষয় না, আমার ব্যাস বাক্য করার সময় যে সে যিনি তিনি যা তা এগুলা যদি থাকে তাহলে সেইটা কি হবে, সেইটা কর্মদ্বারয় সমাস হবে। এই কর্মদ্বারয় সমাস অনেকগুলো প্রকার আছে। কর্মদ্বারয় সমাসের কতগুলো প্রকার আছে, আমরা একটু প্রকার নিয়ে কথা বলি। কর্মদ্বারয় সমাসের প্রকারগুলোর মধ্যে যে সাধারণ একটা হচ্ছে সাধারণ কর্মদ্বারয় সমাস, সাধারণ কর্মদ্বারয়, ওই যে সাধারণ কর্মদ্বারয় কোনগুলো, যেমন মহান যে নবী, মহানবী, মহান যে নবী, মহান মহান যে নবী, মহানবী, অথবা যিনি রাজা, যিনি দাদা তিনি ভাই, দাদা ভাই, যিনি রাজা তিনি ঋষি, বাটা যে হলুদ, বা যিনি গুরু তিনি দেব, গুরুদেব। তাহলে একটা হচ্ছে সাধারণ কর্মদ্বারয়, কখনো কখনো বিশেষণ বিশেষ্য থাকে, কখনো দুইটা বিশেষ্য হয়, তবে ফর পদের অর্থ প্রাধান্য পায়। কোন পদের অর্থ, কর্মদ্বারয় সমাস পর পদের অর্থ প্রাধান্য পায়, পর পদ। তাহলে এক নম্বরে আমরা দেখলাম সাধারণ কর্মদ্বারয়, দুই নাম্বার আমরা দেখি মধ্যপদ লুফি কর্মদ্বারয়, দুই নম্বরে কি দেখি, মধ্যপদ লুফি কর্মদ্বারয়, মধ্যপদ লুফি কর্মদ্বারয়, যেটার মাঝখানের পদ লোপ পায়। যে কর্মদ্বারয় সমাসে ব্যাস বাক্যে মধ্যপদ লোপ পায় তাকে কি বলে, মধ্যপদ লুফি কর্মদ্বারয়। যেমন সিংহ, সিংহ চিহ্নিত আসন, কি হয়, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। তাহলে কি হয়েছে, মাঝখানের জায়গাটা বিলুপ্ত হয়ে গেছে, এই জন্য এটার নাম হয়েছে মধ্যপদ লুফি, মাঝখানের পদ লোপ পেয়ে গেছে, মাঝখানের পদ কি লোপ পেয়ে গেছে।
আব্দুল্লাহ আল মামুন, আপনি দেখেন চট্টগ্রাম বোর্ড আছে, ঢাকা বোর্ড আছে। তাহলে আমরা সাধারণ কর্মধারয় পরে দেখলাম কি মধ্যপদ লুফি কর্মধারয় সমাস। 3 নম্বরে হয়েছে উপমান কর্মধারয়। তিন নম্বরে কি? তাহলে 3 নাম্বারটা আমরা একটু দেখি। 3 এবং 4 শুধু প্যাস লাগায়। একটা হইছে উপমান, আর একটা হইছে উপমিত। লাগে ভেজাল, উপমান এবং উপমিত ভেজাল লাগে। যেমন দেখেন যে মিশির মতো কালো, মিশির মতো কালো বা তুষারের ন্যায় শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। আবার বলল যে মুখ চন্দ্রের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়। তাহলে একটু খেয়াল করেন উপমান এবং উপমিতর মাঝে পার্থক্য কি? কয় উপমান হইছে সত্য, উপমিত হইছে মিথ্যা। উপমান সত্য, উপমিত কি মিথ্যা। উপমান সত্য কিভাবে? কয় মিশির মতো কালো, এইটাও কালো এটাও কালো, তুষারের ন্যায় শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। মানে তুমি তুষারের ন্যায়, তুষার যেমন সাদা, এই শুভ্রটাও সাদা, এইটা কালো, দুইটাই একই রকম। কিন্তু মুখ চন্দ্রের ন্যায়, দেখেন তো মুখ কি চাঁদের ন্যায় হয় না, একটু ফাম দিছে, একটু প্রশংসা করেছে। মাই ডিয়ার ডট ডট, তোমার মুখ চন্দ্রের ন্যায়, আমার চাঁদের মতো ডট ডট ডট, অনেক আছে না? তাহলে এই যে যেই জিনিসটা মিথ্যা, মুখ চন্দ্রের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়, বেড়া মানসে কি সিংহের ন্যায়, সিংহের সাইড হাত পাও তারপরে হা করে, কিন্তু পুরুষ কি করে না, ভিন্ন অর্থ প্রাধান্য দিয়েছে। বেড়া মানুষ, পুরুষ মানুষ কখনো সিংহের ন্যায় হয় না, রূপক অর্থ বহন করেছে। তাহলে তুলনা সত্য হইলে উপমান, তুলনা মিথ্যা হইলে উপমিত। মিললে মেলা, না মিললে ঝামেলা, মিললে মেলা না মিললে ঝামেলা। একটা উপমান আর একটা কি উপমিত। বলে না কত ফার্ম দিয়া ডার্লিং তোমারে না সেই লাগে, তারপরে তোমারে দেখতে না চান্দের নাম সুন্দর, অথচ হেতির দাঁত মনে হয় যেন কোদালের নাম এমনি ছায়া রয়েছে, আছে না? কিন্তু ফার্ম দেওয়া লাগে, তাকে সিস্টেমে ক্যাপচার করতে হবে, একটু নিজের দেখা যায় কোনোভাবে তাকে আয়ত্ত আনার জন্য, বশ করার জন্য। এতে আতির নাম মোডা কয় তোমারে একদম, তারপরে এত শুকায়া গেছে, ওজন 90 কেজির উপর, আরে আমার পাখিটা শুকায়া কাঠ হয়ে গেছে, অথচ হেতি আটলে থব্বর 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 করে গোস্ত। তাহলে উপমিতে একটু ফার্ম পট্টি দেওয়ার, একটু মিশা কথা কন, একটু হুলান, এইটা কি হ্যাঁ ফার্ম দিছে। তাইলে ফার্মটা কি কাজের ফার্ম, কিন্তু দিলে কাজ হয়, কিন্তু মিশা কথা, এটা এটা মিথ্যা কথা। মুখ চন্দ্রের ন্যায়, একটু প্রশংসা করেছে, চাঁদ যেমন সুন্দর, তারপরে তুমিও এত সুন্দর। পুরুষ সিংহের ন্যায়, যে সিংহ যেমন শক্তিশালী, তারপরে পুরুষও শক্তিশালী, এমনটা অর্থ বোঝায়, কিন্তু এটা মিশা কথা। এটা কি কথা? মিশা কথা। তাহলে প্রশংসা করা হয়, প্রশংসার জন্য যেইটা ওইটা উপমিত, আর সত্য যেইটা ওইটা কি উপমান। এই দুই জায়গায় আমরা অনেকেই ভেজাল করি, দুই জায়গায় অনেকেই ভেজাল করি। হ্যাঁ, তাহলে প্রশংসা মানুষ করে যখন এই টাকা দেখা যায়
কারো থেকে, কোনো মেয়ে থেকে টাকা খাইতে হবে, কিন্তু মেয়েটা একটু ভুটকি, তখন তাকে বলতে হয়, ডার্লিং তোমারে না আজকে খুব পাতলা লাগতেছে, আরে হু গায়া কিরম হয়েছে সেটি তোমারে, তারপরে আমি আসলে হুগিয়া গেছি মনে হয়, তারপরে এই এতির দেখতে লাগে না 2 টিয়ার হাত, ডার্লিং তোমারে না সেই লাগে, কদ্দুর ফার্ম টাম দিয়া আসলে আমার না আজকে ওই জায়গায় যাওয়ার কথা ছিল, মানি ব্যাগ টিয়া নাই, জোলাই লয়ে গেছে টাকা, তখন কয় না ঠিক আছে আমার এখান থেকে আমি তোমার 2,000 টাকা বিকাশ করতেছি। এই যে সিস্টেম গুলা, সিস্টেম ওয়ারি সামনে অগ্রসর হতে হলে উপমিতর বিকল্প নাই, উপমিতর কি নাই, বিকল্প নাই, উপমিত, উপমিত না থাকলে আপনি কাউকে পটাইতে পারবেন না। তাহলে আমরা কর্মদ্বারয় সমাস দেখলাম, কোন সমাস, কর্মদ্বারয় সমাস। এখানে আরেকটা আছে, কর্মদ্বারয় সমাসের আরেক নাম্বার প্রকার হইছে রূপক কর্মদ্বারয়। কি কর্মদ্বারয়, রূপক কর্মদ্বারয়। এই রূপক কর্মদ্বারয়ের রূপ খালি বায়া বায়া হরে, সব জায়গায় রূপ থাকবে, কি থাকবে, রূপ থাকবে। যেমন বলে প্রাণ রূপ পাখি, কি বলে বলেন, বলে প্রাণ রূপ পাখি, এখানে রূপ বায়া বায়া হড়ব। মন রূপ মাঝি, তাইলে যত জায়গায় এইটা ব্যাসবাক্য করার সময় রূপ কথাটা আসবে, ওইটা হইছে রূপক কর্মদ্বারয় সমাস। কি কর্মদ্বারয়, যেমন দেখেন মন রূপ মাঝি, মন রূপ মাঝি, এইখানে মন মাঝি দুইটা দুই জিনিস, যেমন মাঝি নৌকাকে নিয়ন্ত্রণ করে, মন দেহকে নিয়ন্ত্রণ করে, মন মাঝি। একটা গানও তো আছে কি জানি, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই কর্মদ্বারয় সমাজ দেখলাম। হ্যাঁ, কি দেখলাম, এই ছাড়া অব্যয় সূচক কর্মদ্বারয় আছে, যেমন কুকর্ম, কুকর্ম, কুকর্ম এটা অব্যয়, কি অব্যয় যুগে, অব্যয়বাচক শব্দ যুগে কর্মদ্বারয় সমাস। একাল সেকাল সর্বনাম বাচক কর্মদ্বারয় সমাস। হ্যাঁ, বেডা মানসি বেডিকে ফার্ম দিতে এক্সপার্ট, এর নাইলে তো জীবন চলতো না। হ্যাঁ, রূপক কর্মদ্বারয় সমাস। তাহলে আমরা দুইটা দেখলাম, দ্বন্দ্ব সমাস এবং কর্মদ্বারয় সমাস। এবার আমরা একটু দেখি তৎপুরুষ সমাস। আপনাদেরকে বেশি বিরক্ত করব না, আমরা এই তো অর্ধেকের কাছাকাছি মনে হয় যাইতে গিয়ে আছি। তারপরে আমরা দেখব কি তৎপুরুষ সমাস। এইটা দেখতে হইলে আমাদের একটু বিভক্তির দিকে যাইতে হবে। তৎপুরুষ সমাস, আমরা জানি তৎপুরুষ সমাসটা কি, পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যেই সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, পরপদের অর্থ প্রাধান্য পায়, তখন তাকে কি বলে, তৎপুরুষ সমাস বলে। কি বলে, তৎপুরুষ সমাস। পরপদের, পূর্বপদে বিভক্তি লোপ পায়, পরপদের অর্থ প্রাধান্য পায়, পরপদ, পরপদের অর্থ প্রাধান্য পায়। হ্যাঁ, হ্যাঁ, বিভক্তি লোপ পেয়ে যেই সমাস হয়। তা আমরা জানি তৎপুরুষ সমাস 9 প্রকার, ওরা 9 ভাই বোন। তৎপুরুষ সমাস কয় প্রকার, এইটা 9 প্রকার। তৎপুরুষ সমাস 9 প্রকার। হ্যাঁ, তাহলে তৎপুরুষ সমাস কত প্রকার, 9 প্রকার। এর মধ্যে আমরা জানি দ্বিতীয়া থেকে একদম সপ্তমী পর্যন্ত হেরা কয় ভাই বোন আছে, এক যমজ মারহাটের ভাই বোন। দ্বিতীয়া থেকে কি, দ্বিতীয়া থেকে নবম পর্যন্ত, সপ্তম দ্বিতীয়া থেকে কি
সপ্তম পর্যন্ত এক মারহেডের কয়েক ভাই বোন, দ্বিতীয়া থেকে সপ্তম, সপ্তমী পর্যন্ত। এই ছাড়া আর কি? তাহলে কয়জন আছে? দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, হেরা আছে 6 ভাই বোন। একে জমজ মাত্র হইছে 6 ভাই বোন ওনারা। আর এই ছাড়া কে আছে? নঞ্চ উপপদ অলুক, নঞ্চ উপপদ অলুক। এই ছাড়া কি আছে? অলুক। ওনারা টোটাল কয়জন? এখানে আছে 6 জন, এখানে 3 জন। তৎপুরুষ সমাস 9 প্রকার। ওকে, আচ্ছা। আমরা জানি ওই যে দ্বিতীয়া, দ্বিতীয়া বিভক্তির ওইখানে দেখি কে রে, কে রে। যদি কে রে থাকে, যেমন দেখেন দুঃখকে প্রাপ্ত মানে কি? দেখেন দুঃখকে প্রাপ্ত, এই যে কে, এটা দ্বিতীয়া বিভক্তি। কে এটা কোন বিভক্তি বলেন? দ্বিতীয়া বিভক্তি। এরপরে দেখেন তৃতীয়া কি? যেমন দ্বারা দিয়ে, তৃতীয়া বিভক্তি আমরা জানি। বিভক্তি জানেন তো সবাই? বিভক্তি দ্বিতীয়া কে রে, তৃতীয়া দ্বারা দিয়া, চতুর্থী কে রে, পঞ্চমী রয়, পঞ্চমী হতে থেকে, ষষ্ঠী রয়ের, সপ্তমী এ অন্তস্থিয়তে। এই যে বিভক্তিগুলা দেখলেই চিনবো যে আমরা বলি মন দিয়ে গড়া, বলে না? মন দিয়ে গড়া। মন দিয়ে গড়া মানে মনে হয় যেন মাগ্যমা কি ডকের কথা, মন দিয়ে গড়া। আসলে হইছে মন গড়া। মন গড়া মানে মনে যা আইছে তাই কইয়া দিছে। তাহলে দেখতে একরকম, কইতে আরেক রকম। সমাসের কিছুই পারি না, বগুড়ার সোল, বগুড়ার সোল বলছে, সমাসের কিছুই পারি না। দেখেন আমরা কদ্দুর এই যে দ্বন্দ্ব সমাসগুলা দেখলাম, আমরা কর্মদ্বারয় সমাজগুলো দেখলাম, কর্মদ্বারয় সমাসের প্রকারভেদ, দ্বন্দ্বের প্রকারভেদ, এই দুইটা বুঝতে পারছেন কিনা? জাস্ট একটু মাথা ঠান্ডা রাখলেই হবে, মাথা এত প্যারা নেওয়ার দরকার নেই। স্বাভাবিক গতিতে দ্বন্দ্ব সমাস এবং ও আরে হয় দ্বন্দ্ব, সমাহারে দিগু হয় নেই কোন মন্দ, যে সে যিনি তিনি কর্মদ্বারয় মানে। তৎপুরুষ সমাস ক্লিয়ার আছে এগুলা? বিভক্তি বুঝি না মাইনুদ্দিন সাহেব। হ্যাঁ, বিভক্তি আমাদের একটু যাইতে হইব বিভক্তির কাছে। বিভক্তি হইল পদের শেষে কি থাকে? বিভক্তির পদের শেষে। যেমন দ্বিতীয়া, দ্বিতীয়া কে রে, কে রে দ্বিতীয়া। তৃতীয়া দ্বারা দিয়া, দ্বারা দিয়ে। চতুর্থী কে রে। পঞ্চমী পঞ্চমী হতে থেকে। ষষ্ঠী র এর। সপ্তমী এ অন্তস্থিয়তে। এই চিহ্নগুলা দেখলেই আমরা বুঝবো কোনটা কোন বিভক্তির আওতায় পড়ছে। হ্যাঁ, আপনি দেখতে দেখতে এগুলা সহজ হয়ে যায়। দেখেন এটা কঠিন কিছু না, জাস্ট এই প্যারা নিলেই কঠিন মনে হবে, কিন্তু যখন আপনি এগুলা একটু একটু চর্চার মধ্যে নিয়ে আসবেন দেখবেন সহজ। একটু মাথাটা ঠান্ডা করে কদুর তেল মাথার দিতে হইব। কিসের তেল? কদুর তেল, না থাকলে কুমড়ার তেল দিয়া একটু রিল্যাক্স মোডে, যা আমি দেখতেছি যে কাশপোটা খুলতে হইব। আর নইলে যে আমাদের সরমনার আলা হজরত কাবলার একটা ফু নিয়ে আসতে হবে, কারণ ওই ফুর অনেক দাম আছে।
না, দ্বিতীয়া এবং চতুর্থী একই রকম। দ্বিতীয়া এবং চতুর্থী কি একই রকম? এইটা আমাদের কারক ও বিভক্তির ক্ষেত্রে একটু সমস্যা হয়। হ্যাঁ, দ্বিতীয়া এবং চতুর্থী একই রকম। দ্বিতীয়া তৃতীয়া একরকম না, দ্বিতীয়া আর চতুর্থী একই রকম। ওইটা আমরা কারক বিভক্তির ক্ষেত্রে গেলে দেখবো এই মৌলিক পার্থক্যটা। সাধারণত হয় দ্বিতীয় হবে, না হয় চতুর্থী হবে। দ্বিতীয়টা যদি একটু আমরা দেখি, যেমন বিপদকে আপন্ন। বিপদকে আপন্ন, এ দেখেন এইটা দ্বিতীয় বিভক্তি। এটা কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। এখানে পূর্বপদের এইটা বিভক্তি লোপ পেয়েছে। দ্বিতীয় এবং চতুর্থীর ক্ষেত্রে আমরা ওই যে যেমন চতুর্থী বলে সম্প্রদান কারকে, সম্প্রদানের সাথে সবসময় চতুর্থী হয়। যেমন গুরুজনকে সম্প্রদান কারক, ভিক্ষুককে ভিক্ষা দাও। দেখেন একটু ওই জিনিসটা একটু নিয়ে আসি, আমাদের কখন এটা কাজে লাগে। দেখেন, ভিক্ষুককে, দোফাকে কাপড় দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও। এখানে এইটা হইছে কি দ্বিতীয়া, এইটা হইছে চতুর্থী। সবসময় খেয়াল রাখতে হবে যে সম্প্রদানে চতুর্থী হয়, সম্প্রদানে চতুর্থী হয়, কর্মে দ্বিতীয়া হয়, কর্মে দ্বিতীয়া হয়। সম্প্রদানে চতুর্থী, কর্মে দ্বিতীয়া, সম্প্রদানে চতুর্থী, কর্মে দ্বিতীয়া। কোনো কিছু নিঃস্বার্থ ভাবে, কোনো কিছু দান যদি বুঝায়, নিঃস্বার্থ থাকলে, নিঃস্বার্থ থাকলে হ্যাঁ সাহায্য, দান, অর্চনা। রায়হানুল কবির সাহেবের বিষয়ে একটা অভিযোগ আছে, তিনি অনেক সময় অনেককে বেবি শব্দটি উচ্চারণ করে। এত বেশি আদর দেখানোর প্রয়োজন নাই। ওই যে অনেক সময় মেসেজ করে নাইট ক্লাস হবে বেবি, তাই একজন মেয়েকে এই বেবি শব্দ দ্বারা সম্বোধন না করলে ভালো হবে, কারণ এটা আপনি করেন অনেক সময়। তা আমাকে কয়েকজন ম্যাডাম আমাকে বেবি বলছে, তা আমি বলছি অসুবিধা নাই, আমি বলে দিব বেবি যাতে না বলে, প্রয়োজনে ট্যাক্সি অথবা বাস এগুলা ব্যবহার করবেন। এই বেবির চল এখন আর নাই, ঠিক আছে? প্রথমা তো শূন্য, প্রথমা কি শূন্য, যাই দিবেন, যেই কোনো একটাই তারা দিবে। এরপরে দেখেন যে মধু দিয়ে, মধু দিয়ে মাখা, মধু দিয়ে মাখা। হ্যাঁ, মধু দিয়ে মাখা। দেখেন এইটা কোন বিভক্তির মধ্যে পড়ছে? তৎপুরুষ সমাস। যেখানে বিভক্তি সরাসরি কাজ করে ওগুলা তৎপুরুষ সমাস। পূর্বপদের বিভক্তি লোপ পায়, পূর্বপদের বিভক্তি লোপ পায় তৎপুরুষ সমাসে। হ্যাঁ, মধু দিয়ে মাখা, এই দেখেন কোন তৎপুরুষ সমাস? উনি হইছে তৃতীয় তৎপুরুষ সমাস। মধু দিয়ে মাখা কোন তৎপুরুষ? স্কুল থেকে পালানো, স্কুল থেকে পালানো। এই যে থেকে আছে, এটা কোন তৎপুরুষ বলেন আপনি?
রাজার পুত্র, এই যে র আছে এখানে, রাজার পুত্র, এটা কোন তৎপুরুষ সমাস? আপনি দেখেই এটা চিনতে হবে। মধু দিয়ে মাখা, রাজার রাজার পুত্র। গাছে ফাঁকা, এই যে এখানে এ আছে, কোনটা কোন তৎপুরুষ সমাস ওইটা আপনি, হ্যাঁ পঞ্চমী, পঞ্চমী তৎপুরুষ সমাস। আমাদের তো 1 ঘন্টা হয়ে গেছে, আমাদের ক্লাস আমরা কি আজকে শেষ করব নাকি ঘুমাইয়া যাইবেন বলেন? আমরা শেষ করব তো? আচ্ছা, যদি কেউ ঘুমাইতে মন চায় পরে প্রয়োজনে আবার দেখে নিবে, কারণ একটা জিনিস শেষ না হওয়া পর্যন্ত তো আপনারাও ভালো লাগবে না। একটু ধৈর্য ধরতে হয়। সমাস আমরা এইটা ভয়ে ভয়েই কাটাই দিছি, নাইলে সেই 6-এ সমাস পড়ছি, 7-এ সমাস পড়ছি, 8-এও আসিল, 9, 10, ইন্টার, অনার্স, মাস্টার, চাকরি জীবন, চাকরির প্রস্তুতির জীবন, সমস্ত জীবনে আমরা সমাস পেয়েছি, কিন্তু এখনো আমাদের এটা মাথায় ধরে না। কারণ আমরা এখানে দেখাই কই না না, হরা হরা, মাগ্গো মা, আর হরতাম না, হরা শেষ, সময় নাই। এতক্ষণ যে বয়া রয়েছি হেডাই তো বেশি, এতক্ষণ বৈশা রয়েছি ওইটাই বেশি, টেবিলে যে বইছি হেডাই বেশি। তারপরে বইয়েরে কদ্দুর হোসায়া হাসায়া তারপরে কয় অলাদ্দলিন। ওকে, আচ্ছা, তাহলে আমরা তৎপুরুষ সমাসের এই বিষয়গুলা দেখলাম। তাহলে আমরা এটার পূর্ব পদে বিভক্তি লোপ পাই, পূর্ব পদে বিভক্তি লোপ পাইলেই সেইটা হচ্ছে কি এই তৎপুরুষ সমাস। এই 6 প্রকার আমরা মাত্র দেখছি। এরপরে দেখেন, ওই যে আমরা কই না, ও হাইছে তো একটা ঘোড়ার ডিম, এই যে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, ঘোড়া ডিম না, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, এইটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস, কারণ পূর্ব পদে বিভক্তি আছে এবং হাই লগে লাগিয়া হইয়া রইছে। তাহলে ওই যে অলুক তৎপুরুষ সমাস, অলুকের কাজ কি? অলুকের কাজ হইছে হ্যাঁ বিভক্তির সাথে থাইকে সব সময় কয় জেমি যাও আমারে লইয়া যাইবা, বাঁচলেও একসাথে, মরলেও একসাথে, সম্পর্ক হওয়া উচিত অলুক তৎপুরুষ সমাসের মতো, অলুকের মতো সম্পর্ক থাকা উচিত, বাঁচলেও একসাথে, মরলেও একসাথে, যেমনি থাকি একসাথেই থাকবো। ঠিক আছে, হ্যাঁ, তাহলে অলুক এটার কাজ কি? যেমন তাহলে আমরা দেখলাম এটা, যেমন মাটির মানুষ, দেখেন কি সুন্দর কথা, যে মাটির মানুষ, মাটির মানুষ, হ্যাঁ, আচ্ছা, গোড়ার ডিম আরেকটা, ওই যে মাটির মানুষ, মাটির মানুষ, এছাড়া আরো অনেক আছে, হ্যাঁ, ওই খুঁজা নিয়েন, যেমন বলে হাতের ফাঁস, মামার বাড়ি, বলে না মামার বাড়ি, হাতের ফাঁস, হাতের, হাতের ফাঁস,
হ্যাঁ, ঘোড়ার গাড়ি। ওকে, আপনাদের আগামীকালকে কে আসতেছে বলেন তো? সম্ভবত শপথ অনুষ্ঠানে ভারতের মোদিজি আসতেছে। হ্যাঁ, এগুলো আমরা একটু খেয়াল রাখবো যে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে অলুক তৎপুরুষ কোনগুলা। এগুলো আমাদের খেয়াল রাখলেই হবে। জনগণ মন অধিনায়ক জয় হিন্দ, ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব গুজরাট সিন্ধ মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গা, বৃন্দায় হিমাচল যমনু গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গা, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে জয় গাথা। বলতে পারবেন কোন দেশের ন্যাশনাল অ্যাথিম অফ ইন্ডিয়া? সবচেয়ে মানে পৃথিবীর যতগুলো জাতীয় সঙ্গীত আছে সবগুলোর মধ্যে ভারতেরটাই শ্রেষ্ঠ। মানে খুব ভালো লাগে, মানে তাদের এটার মাঝে দেশাত্মবোধ। হ্যাঁ, জগজিৎ সিং অরোরা। মোদি কোনো পুরুষ না, মোদি ওয়ান কাইন্ড অফ হিজরা। তার কারণ তারা হিজরা সঙ্গের লোক, যে বিবাহ না, বিবাহ ছাড়া যে এদের একটা সংগঠন আছে, এদের বিবাহ করা যায় না, বিবাহ করা যাবে না, এরা এমনি এমনি চলবো। ওই সংগঠন থেকে তাকে দাঁড় করাইছিল। আচ্ছা, এরপরে আমরা দেখি তাহলে তৎপুরুষ সমাসের মধ্যে আরেকটা তৎপুরুষ হয়েছে নঞ্চ তৎপুরুষ সমাস। এইটা কি নাবাচক অর্থ দিবে, কি পূর্বপদে নেতিবাচক অর্থ দিবে। পূর্বপদে কি নেতিবাচক অর্থ দিবে, পূর্বপদে নেতিবাচক, পূর্বপদে নেতিবাচক অর্থ দিবে। আর সম্ভবত খুব শীঘ্রই নেপাল যাব। এদের কি ছায়া ঠুন্ডা পুল কাহানিয়া ওঠে মালা নেপালি, চাইলায় বাম্বাই পইলিয়ে তুমি সি মহাকালী, প্রকৃতি কা কোটি কোটি সম্বলা কো আজালা, বীর হারু কা লাগাতারে কো চন্দ্রলা আটালা, গ্রানা ভূমি শান্তি ভূমি পাড়ায় পাহাড়ি মালা। সবচেয়ে ছোট জাতীয় সঙ্গীত গুলোর মধ্যে একটা হচ্ছে নেপালের জাতীয় সঙ্গীত। আচ্ছা, তাহলে আমরা নঞ্চ মানে কি পূর্বপদে নেতিবাচক অর্থ প্রদান করবে। কি অর্থ প্রদান করবে? নেতিবাচক অর্থ প্রদান করবে। যেমন দেখেন পূর্বপদে কয় ন আদর, ন আদর মানে কি অনাদর, ন আদর মানে অনাদর, ন আদর মানে অনাদর। পূর্বপদে নেতিবাচক অর্থ প্রদান করবে। এরপরে যেমন তাহলে ন সামনে আসবে দেখলেই, যেমন কয় ন কেজো, ন কেজো মানে কি, ন কেজো মানে অকেজো, অকেজো, ন কেজো মানে অকেজো। ন আসার মানে অনাসার, ন আসার মানে অনাসার। হ্যাঁ, ন আসার তাহলে না বাচক অর্থ দিবে। এখানে কি কি থাকে সাধারণত? না, নেই, নয়, অসর, অন, অনা, আ, এগুলা থাকবে। উপসর্গ পারেন? উপসর্গ আমরা মুখস্থ করছিলাম। অ, অগা, অজ, অনা, আ, আর, আব, আন, ইতি, উন, উনা, কদ, কু, নি, ফাতে, বি, বররাম, স, সা, সু, হা, 21টা। এরপরে প্র, প্ররা, অব, সমনি, মোহাম্মদ ফুরকান, 50টা দেশের মুখস্থ করছিলাম। হ্যাঁ, তাইলে আমরা এরপরে দেখি উপপদ তৎপুরুষ সমাস। কি পদ বলেন? কি পদ তৎপুরুষ সমাস?
যে উপপদ তৎপুরুষ সমাস, তাহলে আমাদের তৎপুরুষ সমাস মোটামুটি চলে যাবে। অলুক, নঞ্চ এবং উপপদ। উপপদ তৎপুরুষ সমাস কি? কৃদন্ত পদের সাথে উপপদ, কৃদন্ত পদের সঙ্গে উপপদের যেই সমাস, কৃদন্ত পদের সাথে, কিসের সাথে? কৃদন্ত পদের সাথে, পদের সাথে উপপদের যেই সমাস, কৃদন্ত পদের সাথে উপপদের যেই সমাস তাকেই কি বলে? উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন আমরা বলি জলে সরে যে, জলে, জলে সরে যে, জলস্বর, জলে সরে যে, হ্যাঁ, জলে সরে যে। উপসর্গগুলো মুখস্থ আগেই অনেকে করেছে। না না, এগুলা বিভক্তি লোপ আছে। শরীফ হুসাইন, আজকেই শেষ করব আমরা। উপপদ তৎপুরুষ সমাস, যে পদের পূর্ববর্তী ক্রিয়ার সাথে কৃত প্রত্যয় যুক্ত হয়, যে পূর্ববর্তী ক্রিয়ার সাথে কি কৃত প্রত্যয় যুক্ত হয়। যেমন আমরা বলি প্রভাব করে যে, প্রভাব করে যে, বলতে পারবেন এটা কি হয়? যে প্রভাব করে যে, কি হয় বলেন? প্রভাব করে যে, কেউ বলতে পারবেন? প্রভাব করে যে। হ্যাঁ, উপপদ হলো এক কথায় প্রকাশ করার, এক কথায় প্রকাশ করা। জলে সরে যে, দেশে জন্মে যে, এগুলা কি এক কথায় প্রকাশ করার মতো। তাহলে উপপদ তৎপুরুষ সমাস। তাই বলছিলাম প্রভাব করে যে, এটা কি হবে বলেন তো? স্মার্ট বোর্ড ঠিকই আছে, আমি স্মার্ট বোর্ডের কাছে নাই। হ্যাঁ, প্রভাব করে যে, এটা কি হবে বলেন? প্রভাব করে যে, প্রভাব করে যে। হ্যাঁ, থ্যাংক ইউ ওমর ফারুক সাহেব, মাইনুদ্দিন সাহেব, অসংখ্য ধন্যবাদ। মেহরাব হোসাইন, প্রভাবই না, প্রভাকর। কি প্রভাব করে যে? প্রভাবক না, প্রভাকর, প্রভাকর। কথা বলে না। তাহলে আমরা দেখলাম কি প্রভাব করে যে, এটা হচ্ছে প্রভাকর। কি কর? প্রভাকর। প্রভাব করে যে, প্রভাকর। ঠিক আছে, প্রভাকর, প্রভাকর, প্রভাব করে যে, প্রভাকর। আচ্ছা, এরপরে আমরা একটু আসি বহুব্রীহি সমাসের কাছে। কোন সমাস? বহুব্রীহি সমাসের কাছে আসি। বহুব্রীহি, বলেন তো বহুব্রীহি সমাস কি? বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস বা এটা কোন পদের অর্থ না বুঝিয়ে অন্য অর্থ প্রকাশ করে। এটাকে ভিন্ন অর্থ প্রদান করে, উভয় কোনো পদেই প্রদান নয়। এইটা বহুব্রীহি, ভিন্ন অর্থ দেয়, ভিন্ন অর্থ দেয়। দেখা যায় একরকম অর্থ দেয় কি আরেক রকম, দেখা যায় একরকম অর্থ দেয় আরেক রকম। যেমন আমরা দেখি কানাকানি, আমরা বহুব্রীহি ভিন্ন অর্থ একটু খেয়াল করি।
যে কানাকানি একটা কথা বলছে, কি কানাকানি। কানাকানি মানে কি, যে বেড়ার নাম বেড়া হইছে কানা, বেডি হইছে কানি, এইরকম। এখানে দুইটা পদ, কানাকানি। হ্যাঁ, তৃতীয় পদ প্রধান, কানাকানি। দেখেন কানাকানি কি, বেড়া হইছে কানা আর বেডি হইলে কানি। মহিলার চোখ না থাকলে কানি, পুরুষের চোখ না থাকলে কানা, এইরকম কিছু না। কানাকানি মানে কি, কানাকানি মানে হইছে যে একটু আর চোখে বিভিন্ন দিকে নজর রাখে। এটা এই কানাকানি হচ্ছে মহিলারা এই জিনিসটার সাথে বেশি জড়িত, একটু কানাকানি করে, এমি হেমি চায়, তারপরে সিস্টেমে ঢুকে এলায়। এই কানাকানি কোথায় বেশি দেখা যায়, এই কানাকানি বেশি দেখা যায় অনুষ্ঠানের মধ্যে। কিছু মহিলা আছে যে খাবার টাবার একটু এমনি এমনি ঢুকানের অভ্যাস, তো এমনি হেমনে। আমি এইরকম কয়েকজনকে দেখেছি যে মানে এমন সুন্দর ভাবে, আমি নিজে লজ্জা পেয়ে লাইছি যে আহারে কি সুন্দর করে তারা ঢুকাইতেছে এদিক সেদিক। তো কানাকানি করে, হ্যাঁ, কানে কানে যে কথা। অথবা যেমন হাতাহাতি, হাতাহাতি, হাতাহাতি দেখতে একরকম, কিন্তু হাতাহাতি মানে যারা মারামারি করে, যারা কি মারামারি। কানাকানি এটা কানে কানে যে কথা, কানাকানি। এই বহুব্রীহি সমাস 8 প্রকার। বহুব্রীহি সমাস কয় প্রকার একটু দেখাইলাম, যে এটা ভিন্ন অর্থ প্রদান করে। এবার আমরা একটু দেখি বহুব্রীহি সমাস 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। 8 প্রকার। আমরা এই যে শেষ পর্যায়ে আছি, বাকি দুইটা তো সহজ, দ্বিগু এবং অব্যয়ীভাব। অব্যয় প্রধান, অব্যয়ীভাব, দ্বিগু সমাস, আর হইছে বহুব্রীহি। এইটাই একটু বড় আছে। হ্যাঁ, একটা গান আছে, চোখ তো নয় যেন সিসি ক্যামেরা। আচ্ছা, বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমরা জানি একটা হইছে সমানাধিকরণ। কি করণ? সমানাধিকরণ, নাধিকরণ, সমানাধিকরণ। আপনাদের সময় একটু বেশি নষ্ট করতেছি। সমানাধিকরণ। লাল ফাড় যে শাড়ির, লাল ফাড় যে শাড়ির। সমানাধিকরণ মানি হইছে প্রথমটা হইব বিশেষণ। প্রথমটা কি? বিশেষণ। এরপরে হইবে বিশেষ্য। এরপরে কি? বিশেষ্য। দেখেন, লাল পাড় যে শাড়ির, লাল পেড়ে, লাল পাড় যে শাড়ি, লাল পেড়ে। এখানে দেখেন এই শাড়ি, এইটা হচ্ছে বিশেষ্য, এইটার ডিজাইন করছে কয়, এটা লাল পাড়, অ্যাডজেক্টিভ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, লাল পাড় যে শাড়ির, লাল পেড়ে, কয় প্রথমে বিশেষণ হইব, পরে বিশেষ্য হইব। যেমন কয় খোশ মেজাজ যার, খোশ মেজাজ, খোশ মেজাজ যার, খোশ মেজাজ যার। তাহলে যেইটার প্রথমে বিশেষণ, শেষে বিশেষ্য, মানে প্রথম পদে বিশেষণ, পরের পদে বিশেষ্য হয়, ওইটাকে বলা হয় কি? ওইটাকে বলা হয় সমানাধিকরণ। ওইটাকে কি বলে? সমানাধিকরণ। তাহলে আমরা বহুব্রীহি সমাসের একটা দেখলাম, সমানাধিকরণ। 2 নম্বরে দেখি ব্যাধিকরণ। 2 নম্বরে কি করণ? ব্যাধিকরণ। ব্যাধিকরণ। ব্যাধিকরণ মানে কি? যেমন বলে 80-তে 20 যার, 80-তে 20 যার, 80-তে 20 যার। 80 মানে দাঁত, দাঁতে 20 যার, 80-20।
এই জন্য বলা হয়েছে দাঁতে বিট যার, আশিতে বিট যার, 80-20 কয় দুইটাতেই বিশেষ্য থাকবে। দুইটাতেই কি থাকবে? দুইটাতেই বিশেষ্য। পূর্বপদ এবং পরপদ উভয়টাতেই বিশেষ্য থাকলে ওইটাকে বলা হয় ব্যাধিকরণ। ওইটাকে কি বলা হয়? ব্যাধিকরণ। হ্যাঁ, 20 দাঁত। তাহলে দুইটা দেখলাম ব্যাধিকরণ। এরপরে দেখি বেতিহার। 3 নম্বরে দেখি কি? বেতিহার। বেতিহার বেতিহার ব্যাধিকরণ দেখলাম, এবার আমরা দেখি বেতিহার। বেতিহার বেতিহার ওই যে কানাকানি, মানে পূর্বপদে সরেয়া, পূর্বপদের শেষে সরেয়া, পরপদের শেষে রস্যই থাকলে, পূর্বপদে সরেয়া এবং উত্তর পদে রস্যই থাকলে ওইটাকে বলা হয় বেতিহার বহুব্রীহি। পূর্ব কানাকানি, হ্যাঁ, পূর্বপদ এবং পরপদ দুইটাতে দুই জিনিস থাকলে তখন ওইটাকে বলা হয় কি? বেতিহার বহুব্রীহি। কি বহুব্রীহি? বেতিহার বহুব্রীহি। তো এগুলো অনেক রকম, যতগুলো আছে, গুতাগুতি, হারাহারি, মারামারি, কাটাকাটি, ঠেলা ঠেলি, ঠেলা ঠেলি, কিলাকিলি, ঘুষাঘুষি, যতগুলো আছে এই সরা এবং রস্যের যত জায়গা আছে সবগুলো হচ্ছে বেতিহার বহুব্রীহি। এবং এই ভদ্র মহোদয় প্রায় সময় পরীক্ষায় আসে। এটা কি? প্রায় সময় পরীক্ষায় আসে। মিস মারি ম্যাম, হ্যাঁ। এরপরে আমরা আরেকটা দেখি ননসার্থক বহুব্রীহি। ননসার্থক বহুব্রীহি কি কয়? যেমন নাই জ্ঞান যার, নাই জ্ঞান যার, নাই জ্ঞান যার সমান সমান অজ্ঞান। এই যে নাই জ্ঞান যার, অজ্ঞান, এই শব্দটা হইব বিশেষণ। এইটা কি হবে? এইটা হবে বিশেষণ। এখানে সমাজ সাধিত পদটা বিশেষণ হবে। সমাজ সাধিত পদ যদি বিশেষণ হয় তখন ওইটা হবে ননসার্থক বহুব্রীহি, আর ওইটা যদি বিশেষ্য হয় তখন ওইটা হবে নংস তৎপুরুষ সমাস। বই ইনশাল্লাহ আমরা সিলেবাস আসলেই আমাদের বইয়ের আপডেট পেয়ে যাবেন। এই আমরা একটু অফিসিয়াল সিলেবাসের জন্য অপেক্ষা করতেছি। তাহলে আমরা কি দেখলাম? ননসার্থক বহুব্রীহি, নাই জ্ঞান যার। একটু একটু খেয়াল করতে হবে, এগুলাই আমাদের শিখার বিষয়। একটা হচ্ছে নংস তৎপুরুষ, আর একটা হচ্ছে ননসার্থক বহুব্রীহি। এই দুইটার মাঝে পার্থক্য কি? দুইটাই তো ন দিয়া শুরু হয়। দুইটাই কি দিয়া শুরু হয়? ন দিয়া শুরু হয়। যেমন এটা দেখেন, নো আসার, নো আসার মানে অনাসার, অনাসার। আর এইটা হচ্ছে নাই জ্ঞান যার,
অজ্ঞান। তাহলে একটা এখানে দেখেন ন আচার অনাচার, এইটা হচ্ছে বিশেষ্য। আর নাই জ্ঞান যার অনাচার অজ্ঞান, নাই জ্ঞান যার অজ্ঞান, এইটা হচ্ছে বিশেষণ। এইটা কি বিশেষণ। তাহলে আমরা দেখলাম সমাজ সাধিত পদটা যদি বিশেষণ হয় তাহলে এইটা হবে ননসার্থক বহুব্রীহি, আর যদি বিশেষ্য হয় নঞ্চ তৎপুরুষ সমাস হবে। তাহলে আমরা এই দুইটার মাঝে কি পার্থক্য দেখলাম। সাধিত পদটি কি হবে, বিশেষ্য হবে, বিশেষ্য। আর এখানে সাধিত পদটি কি হবে, সাধিত পদ বিশেষণ হবে। তাহলে এই দুইটা আমাদের পার্থক্য দেখতে হবে, দুইটার পার্থক্য। যখন পাস করবেন তখন সার্টিফিকেট উত্তোলন করবেন সাখাওয়াত হোসাইন, সাখাওয়াত হোসাইন। ঠিক আছে। ওকে, আচ্ছা। এরপরে আমরা দেখি, আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই শেষ করব, অল্প একটু ধৈর্য। এরপরে আমরা দেখি মধ্যপদ লুফি বহুব্রীহি, মধ্যপদ লুফি বহুব্রীহি, লুফি মধ্যপদ লুফি বহুব্রীহি। আমরা একটু আগে পড়লাম মধ্যপদ লুফি কর্মদ্বারয়, সরি তৎপুরুষ সমাস। যেমন আমরা দেখি সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এইটা একটা দেখলাম। আরেকটা আমরা দেখি যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে গায়ে হলুদ। দুইটার মাঝে পার্থক্য কি? মধ্যপদ লোপে বহুব্রীহি মানে ভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন দেখেন গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ, তার মানে গায়ে হলুদ আর গায়ে হলুদ দেওয়া হয় দুইটা দুই জিনিস। গায়ে হলুদ দ্বারা অনুষ্ঠানকে বুঝাইছে, গায়ে হলুদ দ্বারা কাকে বোঝানো হয়েছে, অনুষ্ঠানকে বোঝানো হয়েছে। গায়ে হলুদ দ্বারা অনুষ্ঠানকে বোঝানো হয়েছে, ভিন্ন অর্থ দিয়েছে দেখে এটা বহুব্রীহি সমাস। আর এটা সঠিক সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এইটা নিজ অর্থ প্রদান করেছে। এখানে কি, তাহলে এখানে ফর পদের অর্থ প্রাধান্য হয়েছে, যে এই আসনটা কি সিংহাসন, ফর পদের অর্থ প্রাধান্য পেয়েছে দেখে এইটার নাম হয়েছে তৎপুরুষ। মধ্যপদ লুফি, সরি মধ্যপদ লুফি কর্মদ্বারয় সমাস। কিন্তু যখন ভিন্ন অর্থ দিছে তখন মধ্যপদ লুফি বহুব্রীহি সমাস হয়েছে। তাহলে একটা ভিন্ন অর্থ দিবে আর একটা ফর পদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে এইটা কি ফর পদ, ফর পদের অর্থ প্রাধান্য পেয়েছে, এই জন্য এইটা হয়েছে কি মধ্যপদ লুফি কর্মদ্বারয় সমাস। জি, আমরা শেষ করতেছি ইনশাআল্লাহ, অল্প একটু। ওকে, আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল আমার ঘাটে ঘাটে, জনম গেল আমার ঘাটে ঘাটে, পরের বোঝা ভাইয়া। আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া। পরের বোঝা বইয়া বইয়া নৌকার গলই গেল খয়া রে, ওই আমার নিজের বোঝা কে বইবে রে, থাকবো কোথায় যায় রে আমি দুঃখের সারি
গাইয়া। এই জীবনে দেখলাম তরি কতই ভাঙ্গা ঘোড়া, ওই আমার দেহ তরি ভাঙলো রে শুধুই, আমার দেহ তরি ভাঙলো রে শুধুই, না জাগিল চরা। আমার ভবে কেউ কি আছে রে, ওই আমি দুঃখ কব কার কাছেতে। আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে, তোমার প্রাণে চাইয়া। আরেকটু বুঝাবো, বলে দিছি, দুইটা দুই রকম মধ্যপদ লোপে, একটা পরপদের অর্থ প্রাধান্য পাবে, আরেকটা ভিন্ন অর্থ দিবে। আরেকটা কি দিবে? ভিন্ন অর্থ দিবে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার ঘুম ভাঙ্গানোর জন্যই আমার একটু কষ্ট হয়েছে, কষ্ট না, একটু দেওয়া লাগে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখি যে প্রত্যয়ান্ত বহুব্রীহি, অলুক বহুব্রীহি এবং সংখ্যাবাচক বহুব্রীহি, নিপাত নিষিদ্ধ বহুব্রীহি, সব বহুব্রীহি আছে। ওকে, আচ্ছা। এরপরে দেখি অলুক বহুব্রীহি কোন সমাস। যেমন অলুক বহুব্রীহি একটা গুরুত্বপূর্ণ বহুব্রীহি সমাস, না বুঝাইলেই নয়। অলুক বহুব্রীহি, ওই যে বহুব্রীহির একটা বৈশিষ্ট্যই হইল, হ্যাঁ মানে মার মতো হয় না, বাহের মতো হয় না, বাতাসে হইছে, দেখা যায় আরেক রকম, দেখা যায় কি আরেক রকম। তাহলে অলুক বহুব্রীহি সমাস যেটার পূর্বপদ বা পরপদের কোনো পরিবর্তন নাই। যেমন আমরা দেখি যে কানে খাটো, দেখেন কানে খাটো, কানে খাটো, কানে খাটো। দুধে বাতে, দুইটাই দেখেন কানে খাটো দুধে বাতে। এই অলুক বহুব্রীহি কানে খাটো মানে কি? কানে খাটো মানে কি কান ছোট? কানে খাটো মানে কি কান ছোট? বলেন, কানে খাটো মানে কি কান ছোট? না, কানে খাটো মানে সে কানে কম শুনে, দেন্দা। তাহলে দেখতে একরকম অর্থ দেয় আরেক রকম। কানে খাটো, কানে খাটো দেখতে একরকম, অর্থ দেয় কি আরেক রকম। হ্যাঁ, কানে কালা। তাহলে আমরা সাধারণত কিন্তু দুধে ভাতে দেখেন এটা অলুক দ্বন্দ্ব সমাস, যা আছে তাই। এটা কি অলুক দ্বন্দ্ব, এখানে উভয় পদের অর্থ প্রাধান্য পেয়েছে দুধে ভাতে, এটার বিপরীত কিছু নাই। যেমন গায়ে ফড়া, গায়ে পড়া, কিছু এই ছেলে মেয়ে আছে উভয়, যে একদম থার্ড ক্লাস গায়ে পড়া স্বভাব যার। গায়ে পড়া মানে এমনি হরিয়া যাও না, গায়ে পড়া মানে কি? গায়ে পড়া মানে যে উজ্জা উজ্জা কথা কয়, উজ্জা 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 আরোগ্যার লগে লাগে, অজ্ঞা আরোগ্যার লগে এটা হেটা কয়। হ্যাঁ, তাহলে যখন উভয় পদের অর্থ প্রাধান্য পায় তখন অলুক দ্বন্দ্ব হয়, কিন্তু যখন ভিন্ন অর্থ প্রাধান্য পায় তখন বহুব্রীহি হয়। তখন কি হয়? যেমন গায়ে পড়া মানে এই, তারপরে গারে খোসান, খোসায় গায়ে পড়া। এই জন্য যখন ভিন্ন অর্থ দেবে তখন অলুক বহুব্রীহি সমাস হবে। কোন সমাস হবে? অলুক বহুব্রীহি সমাস হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি একদম শেষ পর্যায়ে 2 থেকে 5 মিনিটের মধ্যে শেষ, দ্বিগু সমাস। কি সমাস? দ্বিগু, দ্বিগু সমাস। দ্বিগুর কাজ কি? যেটা সমষ্টি অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যেই সমাস,
দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদটি বিশেষ্য হয়। যেমন আমরা দেখি যে 3 কালের সমাহার, কি বলছে? 3 কালের সমাহার সমান সমান কি? ত্রিকাল। এই ত্রিকাল এইটা বিশেষ্য, ত্রিকালটা কি? বিশেষ্য। এখানে সংখ্যা থাকবে, মিলন অর্থে সংখ্যাবাচক। কি অর্থে? মিলন অর্থে সংখ্যাবাচক হইলে ওইটা দ্বিগু সমাস হবে। তাহলে মিলন অর্থে সংখ্যাবাচক, মিলন অর্থে সংখ্যাবাচক হইলে তখন ওইটা দ্বিগু সমাস হয় এবং এইটা হবে বিশেষ্য। এইটা কি হবে? এইটা বিশেষ্য হবে, এইটা বিশেষ্য হবে। যে ইনশাআল্লাহ এই যে আমাদের এখন শেষ হয়ে যাবে সমাহার সমষ্টি। আর অব্যয়ীভাব সমাস হচ্ছে পূর্বপদে অব্যয় যোগে নিষ্পন্ন সমাস, অব্যয়ীভাব। দ্বিগু সমাসের পরে কি এই শেষ? অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস কি? অব্যয় প্রদান। কি প্রদান? অব্যয় প্রদান। অব্যয় প্রদান হইলে তখন ওইটাকে বলে অব্যয়ীভাব সমাস। যেমন আমরা দেখি যে কুলের সমীপে, কি বলেন? কুলের সমীপে উপকূল। তাহলে এখানে অব্যয় প্রদান হয়েছে। কুলের সমীপে কি? উপকূল। এইটা কি? অব্যয় হয়েছে। কি হয়েছে? অব্যয় হয়েছে। তাহলে আমরা যে অব্যয় প্রদান হলে অব্যয়ীভাব, মিলন অর্থে সংখ্যাবাচক দ্বিগু, আর বাকিগুলা তো দেখলামই। আজকে আপনাদের একটু বেশি সময় নষ্ট হয়েছে, আবার বদদুয়া দিয়েন না, তাহলে কিন্তু উড়িয়া যায়। তো আমরা যথেষ্ট সময় ব্যয় করেছি আজকে। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ আবার আগামীকালকের ক্লাসে সম্ভবত দেখা হচ্ছে, তাই না? আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে যখন বিশেষ্য হবে তখন দ্বিগু, যদি বিশেষণ হয় যেমন সাইন মাথা, যদি এটা বিশেষ্য হয় তখন হবে দ্বিগু, যদি বিশেষণ হয় তখন হবে কি? অন্যটা সংখ্যাবাচক বহুব্রীহি হবে। দেখেন 4 সাল যে গড়ের, সালা, সালা, 4 সাল যে গড়ের, সালা, এটা বিশেষণ। এই জন্য এটা কি? সংখ্যাবাচক বহুব্রীহি। এটা কি? সংখ্যাবাচক বহুব্রীহি। বিশেষণ হইলে বহুব্রীহি, বিশেষ্য হইলে দ্বিগু। বিশেষ্য হইলে কি? দ্বিগু। জি, কারো কোনো কথা থাকলে ইনশাআল্লাহ বলবেন। আজকের আলোচনা এখানেই সমাপ্ত। মাজহারুল ইসলাম জুবায়ের 100 নাম্বার চূড়ান্ত, 100 নাম্বার, কত নাম্বার? 100 নাম্বার চূড়ান্ত করা হয়েছে। হুসাইন আহমদ, কোনো কথা থাকলে প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিবেন, কোনো অসুবিধা নাই। অব্যয়ীভাব সমাস আমরা আলোচনা করেছি, ফোরকান ইসলাম, তাই না? অব্যয়ীভাব সমাস বলেছে অব্যয় প্রদান। অব্যয় প্রদান হইলেই কি? অব্যয়ীভাব। যেমন কুলের সমীপে উপকূল, এই এটা অব্যয়। আমাদের বিশেষ করে মহিলাদের কথাও চিন্তা করতে হয়, আবার ক্লান্তির বিষয়টাও আছে, যার কারণে আমরা 12টা থেকে জোহরের আগেই এই সময়টা একটু ফ্রি থাকে অনেকেই। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।